আচ্ছা, কিছু ঘটনা কি শুধুই দুর্ঘটনা, নাকি এই পেছনে থাকে এমন কোনো শক্তি যাকে আমরা নিয়তি বলি? আজ আমরা এমনই এক অদ্ভুত কেস ফাইল দেখব যা এই প্রশ্নগুলোকেই আরও জটিল করে তুলবে। ভাবুন তো একবার, যদি আপনি কোনোভাবে মৃত্যুকে ফাঁকি দিয়েও দেন, কিন্তু তারপর যদি মৃত্যু নিজেই আপনাকে খুঁজে আসে, তাহলে কি হবে? এই পুরো ঘটনা শুরু হয়েছিল 4 বন্ধুর একটা খুব সাধারণ সিদ্ধান্ত থেকে। কিন্তু তারা জানত না, এই একটা সিদ্ধান্তই তাদের জন্য অপেক্ষা করা এক ভয়ঙ্কর খেলার শুরু ছিল। তো এই পুরো ঘটনা শুরু রহমতপুরের এক বেশ দুর্গম এলাকা থেকে। 4 জন বন্ধু ট্রেকিং করে ফিরেছে, কিন্তু সমস্যা হলো বাড়ি ফেরার শেষ বাসটা তারা মিস করে ফেলেছে। দেখুন, তাদের প্ল্যান কিন্তু একদম সিম্পল ছিল, একসাথেই বাড়ি ফেরা। কিন্তু ছোট্ট একটা সিদ্ধান্ত, শুধু একটা মাত্র সিদ্ধান্ত, তাদের সবার ভাগ্যকে একদম আলাদা রাস্তায় নিয়ে গেল। আমাদের কেস ফাইল বলছে, ঠিক এইখান থেকেই শুরু হয় সেই ভয়ঙ্কর খেলার, যার শেষটা ছিল মারাত্মক। একজন স্থানীয় লোক কিন্তু তাদের সাবধান করেছিল, বলেছিল, শেষ বাস তো চলে গেছে, সকালের আগে আর কোনো বাস আসবে না। কিন্তু রাহুল ছিল না ছোড়বান্দা, আর তার এই জেদই তাকে একলা ঠেলে দেয় এক অচেনা অন্ধকার পথের দিকে। আচ্ছা, রাহুল তো চলে গেল, কিন্তু এরপরই কেস ফাইলে এমন একটা ঘটনা লেখা আছে যা শুনলে গায়ে কাটা দেয়। রাহুলের বন্ধু সানা, তার সাথে ঘটে এক অদ্ভুত ভয়ঙ্কর ঘটনা। ভাবা যায়, সানার বাড়িটা বাইরে থেকে তালাবন্ধ, অথচ ভেতরে রাহুল দাঁড়িয়ে আছে, তাও আবার রক্তাক্ত অবস্থায়। তদন্তকারীরা তখনই বুঝে গিয়েছিলেন এটা আর সাধারণ কোনো নিখোঁজ কেস নয়, এর মধ্যে অন্য কিছু আছে। আর রাহুল শুধু দেখা দিয়েই থেমে থাকেনি। সে সানাকে একটা অদ্ভুত সতর্কবার্তা দেয়, রাতে কিছু শব্দ শুনতে পাবে, ওগুলোর উত্তর দিস না, কোনো অজানা জিনিসের দিকে যাবি না। এই একটা কথাতেই পুরো কেসটা একটা সাধারণ মিসিং পারসন কেস থেকে একটা প্যারানর্মাল ইনভেস্টিগেশনে মোড় নেয়। এরপর যা ঘটতে শুরু করে তা আরও ভয়ঙ্কর। একে একে নিখোঁজ হতে থাকে দলের সবাই। সনা সেই সাবধানবাণী শোনেনি। মাঝরাতে অদ্ভুত শব্দ শুনে সে বাইরে যায় আর দেখে একটা খালি বাস দাঁড়িয়ে আছে। কোথা থেকে এলো এই বাস? কেউ জানে না। সানা সেই বাসের দিকে এগিয়ে যায়, আর তারপর তাকে আর কোনো দিন খুঁজে পাওয়া যায়নি। ঠিক একই ঘটনা ঘটে বিবেকের সাথেও। সেও তার নিখোঁজ বন্ধুদের ছায়ামূর্তি দেখতে পায়, আর তারপর বিবেকও উধাও। দলের শেষ বন্ধু সুনীল তখন একা, আর তার মনের অবস্থাটা একবার কল্পনা করুন। সে তখন আতঙ্কে প্রায় জমে গেছে। বন্ধুরা তো একে একে গায়েব হয়ে যাচ্ছে। এই সময় তদন্তকারীরা সব কিছু মিলিয়ে একটা জায়গায় এসে ফোকাস করে। সেটা হলো রহমতপুর থেকে আসা একটা বাস। তারা বাস ডিপো থেকে একটা রিপোর্ট পায়, আর সেই রিপোর্টে যা লেখা ছিল তা চমকে দেওয়ার মতো। রিপোর্টে বলা হয়, সোমবার রাতে একটা দুর্ঘটনা ঘটেছিল, আর যে বাসটা দুর্ঘটনার কবলে পড়ে সেটা ছিল শহরে আসার শেষ বাস। দুর্ঘটনাটা এতটাই মারাত্মক ছিল যে কেউ বাঁচেনি। তো এখানে আসল রহস্যটা সামনে আসে। তদন্তকারীরা যখন বাসের প্যাসেঞ্জার লিস্টের সাথে দুর্ঘটনাস্থল থেকে পাওয়া লাশের সংখ্যা মিলাতে যান, তারা একটা বড়সড় গরমিল খুঁজে পান। বাসের রেকর্ডে দেখা যাচ্ছে সোমবার রাতের বাসের জন্য মোট ৩০টা টিকিট বিক্রি হয়েছিল, মানে বাসে ৩০ জন থাকার কথা। অথচ ফরেনসিক টিম যখন দুর্ঘটনাস্থল থেকে দেহ উদ্ধার করে, তারা পায় মাত্র ২৬টা। হ্যাঁ, মাত্র ২৬টা। তাহলে ৩০টা টিকিট বিক্রি হলে ২৬টা দেহ কেন? বাকি 4 জন কোথায়? এই অমিলটাই ছিল পুরো কেসের চাবিকাঠি। তদন্তকারীরা যখন সেই 4 জনের নাম খুঁজে বের করেন, তারা দেখেন নামগুলো হল রাহুল, সানা, বিবেক এবং সুনীল। এবার আমরা এই কেস ফাইলের শেষ ধাপে চলে এসেছি, যেখানে সবচেয়ে চিলিং সত্যিটা সামনে আসবে। কিভাবে সবকিছু মিলে একটা এমন পরিণতি তৈরি হলো যা থেকে পালানো অসম্ভব ছিল। ব্যাপারটা তাহলে কি দাঁড়ালো? দেখুন, ১. 4 বন্ধুর কাছেই সোমবার রাতের বাসে টিকিট ছিল। ২. তারা ঠিক শেষ মুহূর্তে প্ল্যানটা বদলায়, ঠিক করে যে আরও একদিন থেকে যাবে। ৩. যে বাসটায় তাদের থাকার কথা ছিল, সেই বাসটায় অ্যাক্সিডেন্ট করে আর সবাই মারা যায়। আর ৪. সেই ভৌতিক বাস এখন ফিরে এসেছে,
কেন? কারণ সে তার সেই 4 জন যাত্রীকে ফিরিয়ে নিতে চায় যারা সেদিন ভাগ্যকে ফাঁকি দিয়েছিল। তদন্তের শেষ পাতায় লেখা আছে সেই ভৌতিক বাসটা অবশেষে আসে তার শেষ যাত্রীর জন্য, সুনীলের জন্য। আর বাসের ভেতরে কারা বসেছিল জানেন? তার সেই হারিয়ে যাওয়া বন্ধুরা। একজন তদন্তকারী তার কেস ফাইলের শেষে একটা লাইন লিখেছিলেন, কেউ কখনো নিজের মৃত্যু থেকে পালাতে পারে না। আর এটাই সত্যি। বন্ধুরা সেদিন ভাগ্যকে ফাঁকি দিতে চেয়েছিল, কিন্তু তাদের আসল বাসের টিকিটে যে নিয়তি লেখা ছিল তা থেকে তারা পালাতে পারেনি। এই পুরো ঘটনাটা আমাদের একটা গভীর প্রশ্নের সামনে দাঁড় করিয়ে দেয়। যদি নিয়তি একটা দেনা হয়, তাহলে সেই দেনা শোধ করার উপায় কি? এই ভাবনাটা সত্যি হাড়হিম করে দেয়, তাই না? যে কিছু অ্যাপয়েন্টমেন্ট হয়তো থাকে যা কোনোভাবেই মিস করা যায় না,